ইট-বালি সিমেন্টের এই শহরে সুলেখা দিদিমণিদের মতো মানুষদের সচরাচর খুব সহজেই দেখা মেলে না। বার্ধক্য, নিঃসঙ্গতা এনাদের আড়াল করে রাখে। সেই পর্দা সরিয়ে যদি দিদিমণিদের মতো মানুষদের সান্নিধ্য পাওয়া যায়, তাদের আদর্শরূপী ছায়ায় একটু সময় কাটানো যায়, তবে জীবনটা কিছুটা সার্থক হয়। শুরু করছি আজকের গল্প চরণরেখা তব। রাত প্রায় 3:30 বেজে হবে। আজকাল প্রায়শই চুপ করে শুয়ে থাকা ল্যান্ডলাইন টেলিফোনটা আচমকাই বিকট শব্দ করে বেজে উঠল। প্রথমটাই ঠিক বুঝিনি, গভীর ঘুমেছিলাম। টেলিফোনটা চেনা সুরে বার কয়েক বাজতেই ধড়ফড়িয়ে উঠতে গিয়ে মশারি জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। কোনো মতে নিজেকে মশারি মুক্ত করে দৌড় লাগালাম ফোন ধরতে। হাঁপাতে হাঁপাতে ড্রয়িং রুমে এসে ফোনটা ধরলাম। টেলিফোনের অপর প্রান্তে সম্পূর্ণ অচেনা মহিলা কণ্ঠস্বরে কেউ জিজ্ঞেস করলেন, হ্যালো সমুদা, হ্যালো। অজানা আশঙ্কায় ততক্ষণে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এটা কি সমুদের বাড়ি? ধুকফুক বুক নিয়ে বললাম, সমু বলছি। কে বলছেন ভাই? ও প্রান্ত থেকে উত্তর এলো, আমি সুলেখা দিদিমণির বাড়ি থেকে বলছি। দিদিমণি আর নেই সমুদা। ক্রস কানেকশন হওয়াটা অতি তুচ্ছ মামুলি ব্যাপার। ক্রস কানেকশন থিওরি উড়িয়ে দিলেও আশ্চর্য হলাম এই ভেবে যে মহিলা আমার নাম পর্যন্ত ঠিকঠাক জানেন, কিন্তু সুলেখা দিদিমণি, আহা, নামটা শোনা শোনা লাগছে, কিন্তু এই মুহূর্তে ওই নামের মানুষটাকে চিনতে পারছি না কেন। নিজেকে সামলে জিজ্ঞেস করলাম, কোথেকে বলছেন ভাই? মহিলা জবাব দিলেন, রিনা বলছি, রিনা। এবারে চিনতে পারলেন? ঘোষপাড়ার 3 নম্বর বাড়ি। আপনি খুব ভালো করেই চেনেন। দিদিমণি শেষ সময় বলে গিয়েছিলেন আপনাকে আর ভুলোদাকে একটা খবর দিতে। রিনা, ঘোষপাড়া 3 নম্বর বাড়ি? সেটা তো রুটি মিসের ঠিকানা। রিনা ওনার দেখভার করে। ও, রুটি মিসের ভালো নাম যে সুলেখা, তা এতক্ষণ আর মাথায় আসেনি। যাই হোক, চশমাটা খুঁজে 2 2 4 করে রিনাকে চিনতে না পারার ভুলে ক্ষমা প্রার্থী হয়ে আমি এক্ষুনি আসছি বলে ফোনটা রাখলাম। সুলেখা দিদিমণির সাথে রুটি মিসকে গুলিয়ে ফেলার একটা অপরাধবোধ আমার মনের কোণে উঁকি মারল। আর আমি সুলেখা দিদিমণির নামটা প্রথমেই আমার মাথায় না আসার জন্য আর রিনাকে চিনতে না পারার জন্য নিজের উপর রেগে নিজেকেই গালিগালাজ করতে লাগলাম। সুলেখা দিদিমণির নাম রুটি মিস কীভাবে হলো সে কথাটাই বরং আগে জানাই। আমার এককালের স্কুলের সহপাঠী সাধনের একমাত্র কন্যা তিতলি ওনার কাছে পড়তে যেত। একদিন পথে হঠাৎই তিতলির সাথে দেখা হয়ে যাওয়ায় ওর সাথে মশকারা করে জিজ্ঞেস করেছিলাম, কিরে টিকি, কোথায় গিয়েছিলি? তিতলি পুলুবাবুর বাড়ি দেখিয়ে উত্তর দিল, রুটি মিসের কাছে পড়তে গিয়েছিলাম। রুটি মিসের বাড়িতে? আমি আশ্চর্য হয়ে বললাম, রুটি মিস? যা, রুটি মিস কারুর নাম হয়? তিতলি বলতে লাগলো, খুব হয়, বলেছি তো, রুটি মিস। ও তুমি চিনতে পারবে না, ম্যাম খুব ভালো, পড়া পারলে গিফট দেয়, আর রোজ রোজ রুটি মিষ্টি আরও কত কি খেতে দেয়। সাধন আর আমি দুজনেই তিতলির মুখে ওর মিসের এই সরল প্রশংসা শুনে নিজেদের হাসি চেপে রাখতে পারলাম না। আবারও জিজ্ঞেস করলাম, ঠিক কি, সত্যিই তুই দিদিমণির নাম জানিস না? সে কি রে? সে না উত্তর দিয়ে সেদিন বাবার সাথে এগিয়ে গিয়েছিল। তিতলির দেওয়া রুটি মিস নামটা আমার মগজে এমনভাবে গেঁথে গিয়েছিল যে পুলুবাবুর স্ত্রীর আসল নাম শ্রীমতী সুলেখা বন্দ্যোপাধ্যায় সেই নামটা পর্যন্ত ঢেকে রেখেছিল। আমিও তারপর থেকে আড়ালে ওনাকে রুটি মিস বলেই ডাকতাম। শ্রীমতী সুলেখা বন্দ্যোপাধ্যায় ওরফে তিতলির রুটি মিস ষাটোর্ধ্ব এক স্বামী হারা মহিলা, যিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করে অবসর পরবর্তী জীবনে এ পাড়া ও পাড়ার আর্থিকভাবে অনগ্রসর পরিবারের ছোট ছোট বাচ্চাদের বিনি পয়সায় পড়ান। রুটি মিসের স্বর্গবাসী স্বামী ঈশ্বর পুলকেশ বন্দ্যোপাধ্যায়, পুলুবাবু, পিডব্লিউডি অফিসে উঁচু পদে কাজ করতেন। পাড়ার বিখ্যাত দিলদরিয়া এবং বন্ধুবৎসল মানুষ ছিলেন। প্রচুর পান খেতেন পুলুবাবু। জর্দার মিষ্টি গন্ধ সবসময় তাকে কেমন যেন জড়িয়ে রাখত। অবসর নেওয়ার পর খুব শখ করে এই বাড়িটা বানিয়েছিলেন। পুলুবাবু আর সুলেখা দিদিমণির একমাত্র সন্তান দীপ্তেন্দু।
আইটি কোম্পানিতে উচ্চ পদে প্রতিষ্ঠিত, বিবাহিত এবং গত বেশ কয়েক বছর ধরেই অবঙ্গবাসী। স্ত্রী, পুত্র, নাতি নাতনি সহ সবাই বহাল তবিয়তে থাকতে পারবে এমন স্বপ্নের নীড় বানিয়েছিলেন পুলুবাবু। অথচ নিয়তির নিদারুণ পরিহাস। আজ সেই সুখ স্বপ্নের নীড়ে একাকী সুলেখা দিদিমণি। ছোট ছোট বাচ্চা আর রিনার সাহচর্যে প্রতিনিয়ত নিঃসঙ্গতার জ্বালাভোলার প্রচেষ্টায় নিজেকে ব্যস্ত রাখেন। 4-5টা বেড়াল, অযত্নে শুকিয়ে যাওয়া 2-3টে টব শুদ্ধ গাছ, আর কাজের মেয়ে রিনা ছাড়া রুটিমেসের সঙ্গ দেওয়ার মতো কেউই থাকত না। আত্মীয় অনাত্মীয় তেমন কাউকেই বিশেষ আসা যাওয়া করতে দেখা যেত না। ওই কথায় বলে না, ওল্ড এজ ইজ লাইক সাইবেরিয়া, এভরিওয়ান নোজ ওয়্যার ইট ইজ বাট নো ওয়ান ওয়ান্টস টু গো দেয়ার। দুপুরে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে কখনো দেখা হলে উনি প্রায়শই ব্যালকনি থেকে আমায় ডেকে বলতেন, এই সমু, গরম গরম রুটি আছে, গুড় দিয়ে খাবি না বেগুন ভাজা দেব? সেই আমন্ত্রণে এমন একটা অদ্ভুত ভালোবাসার টান ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। মিথ্যে বলবো না, প্রায় এই নিমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতাম। রুটি খাবার আছিলায় অনেক কথা হতো। আমি শ্রোতার ভূমিকায়, আর উনি মন খুলে বুকে জমানো অব্যক্ত অনেক কথা বলতেন। অবসর পরবর্তী জীবনে মানুষ কথা বলার সঙ্গী খোঁজে, যার সাথে সুখ দুঃখের 2-4টে কথা বলা যায়। আমার শ্রোতা হওয়ার ভূমিকায় হয়তো ওনার ভালোই লাগত। তাই দেখা হলেই গরম রুটির বাহানায় নিজের একাকিত্বের দহন জ্বালা ভুলতে চাইতেন। ভদ্রমহিলাকে কোনোদিনও কারোর নামে কুৎসা বা নিন্দে করতে শুনিনি। ওনার কথায় শুধু বাচ্চাদের পড়াশুনো আর চাকরি জীবনে ছাত্রছাত্রীদের নিয়ে নানা মজার কথা, স্মৃতিচারণ। ইদানিং একটু বেশি করে আশঙ্কায় ভুগতেন, এই ভেবে যদি কোনোদিন তিনি অসুস্থ হন তাহলে বাচ্চাগুলোর পড়াশুনোর কি হবে। ওনাকে অস্বস্ত করতে বলতাম, অসুস্থ হোক আপনার শত্রু, এই তো সবেমাত্র 68, লিখে রাখুন, আপনি অনায়াসেই 100 পার করবেন, খামোখা অসুখ ফুসুক অসবে চিন্তা করছেন কেন? উনি হেসে বলতেন, এই অনেক হয়েছে বাপু, বিছানায় শুয়ে হেগে মুতে ভরিয়ে আর শতায়ু হতে চায়নে। ছেলে দীপ্তেন্দু কখনো সখনো মায়ের সাথে দেখা করতে এলেও বৌমাটি কিন্তু কোনোদিন এক বেলার জন্য আসেনি। আধুনিক আইফোনের যুগের মেয়ে বলে কথা, ঠিক জানত ও বুড়ি সুযোগ পেলেই বার্ধক্যের সহানুভূতি আদায় করে ছেলের হাত ধরে ব্যাঙ্গালোরের সাজানো সংসারে এসে উপস্থিত হবেন। এই উটকো ঝামেলা কার সয়? মাতৃভক্ত বৌমাটিও ব্যতিক্রম নয়। তাই বিয়ের 2 বছরের মধ্যেই হৃদরোগের চিকিৎসা এবং দেখভালের জন্য নিজের জন্মদাত্রীকে পাকাপাকিভাবে নিজের ফ্ল্যাটে এনে তুলেছে। শাশুড়িকে আনবে কেন? শাশুড়ি কোনোদিনও মায়ের জায়গা নিতে পারে নাকি? তা সে যতই বৃদ্ধ অসুস্থ হোক, পেনশনের টাকা রেশন তুলে সেই খেয়ে দিব্যি থাকো না বাপু। অসুবিধে হলে তো রিনা আছেই, এতগুলো টাকা মাইনে দিয়ে ওকে রাখা হয়েছে। দীপ্তেন্দুর বন্ধুবান্ধবদের কাছ থেকে জেনেছি ও বউয়ের কাছে হায়দ্রাবাদ বা চেন্নাইয়ে মিটিংয়ের মিথ্যে কথা বলে মায়ের সাথে দেখা করতে এখানে আসে। বউ যদি জানতে পারে তবে বাড়িতে কুরুক্ষেত্র বাঁধাবে, এই ভয়ে বন্ধুবান্ধবদেরও সাবধান করে গিয়েছে। কয়েক মাস আগে যেদিন রুটি মিস বাচ্চাদের পড়াতে পড়াতে আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান, সেই দিন ক্লাবের আমরা কজনই তড়িঘড়ি করে ওনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। রিনাও ছিল আমাদের সাথে। দীপ্তেন্দুকে টেলিফোনে ঘটনাটা জানাতেই সে উল্টে আমাদের দোষারোপ করতে লাগলো। কেন আমরা কোনো নামিদামি নার্সিংহোমে নিয়ে গেলাম না? ও নাকি ভালো করেই জানে মায়ের মৃত্যুতে আখেরে আমাদেরই লাভ। আমরা ভুলিয়ে ভালিয়ে মায়ের কাছ থেকে বাড়িটা হাতানোর তালে আছি, সেটা অন্তত সে বেঁচে থাকতে হতে দিচ্ছে না। তারপর কি একটা ব্যস্ততা দেখিয়ে জানালো সে এক্ষুনি আসতে পারছে না। রিনাকে কোনো এক মেজমামার সাথে যোগাযোগ করতে বলে ফোনটা কেটে দিল। সেই মতো সেই মেজমামা মানুষটাকে টেলিফোনে যোগাযোগ করে জানা গেল তিনি গাঁটের ব্যথার চিকিৎসা করাতে এখন শহরের বাইরে ফিরতে দিন 7 লাগবে। অগত্যা ক্লাবের আমরা কজন পাঁট বেকারি পালা করে রুটি মিসের পরিচর্যায় লেগে পড়লাম। মোটা অঙ্কের মাইনেওয়ালা চাকরি বাকরি বাগাতে আমরা ডাহা ফেল। ফলত আমাদের জীবনে কোনো কর্মব্যস্ততা নেই, তার উপর টাকা পয়সা রোজগারের চিন্তা কোনো বালাই না রেখেই ধেই ধেই করে ক্লাব করছি। অতএব শাস্তিস্বরূপ সমাজের ভালো মন্দের সব দায়িত্ব মাথা পেতে নিতে হবে, নইলে পাবলিক ঠোঁট উল্টিয়ে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বলে আখ্যা দেবে। এমনিতেই ক্লাব নিয়ে আমাদের অনেক বদনাম। ভদ্রলোক গোছের জনগণদের বলতে শুনেছি
ক্লাব না ছাই, ওটা মালগালার সিকিউরড বার আর কেওড়া ক্যাচালের আঁকড়া। 10 দিন বাদে দিদিমণি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। উনি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কোনো একদিন রিনাই হয়তো ওনার কাছে অসুস্থ থাকাকালীন আমাদের সাথে দীপ্তেন্দুর ব্যবহার নিয়ে কিছু একটা বলে হবে। সেটা টের পেলাম আবারও একবার গরম রুটি খাওয়ার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে। এদিক সেদিক অনেক কথা বলে অবশেষে বললেন, হ্যাঁ রে সমু, শুনলাম আমি অসুস্থ থাকাকালীন ছেলে নাকি তোদের সাথে যাচ্ছাতাই ব্যবহার করেছে। আমি কিছুই হয়নি এমন ভাব করে বললাম, ধুস, কই, এমন কিছুই তো হয়নি। আর যা কথা হয়েছে সে তো রিনার সাথেই হয়েছে। আমাদের সাথে যাচ্ছে তাই ব্যবহারের প্রশ্ন ওঠে কোথা থেকে? দিদিমণি কি একটা ভেবে তারপর বললেন, ওই ওর বদ অভ্যেস। আসলে অফিসের কাজের চাপে ওর মাথাটাই বিগড়ে আছে, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। একটু দীর্ঘশ্বাস নিয়ে আবার বললেন, তুই, ভুলো, সন্তু, তোরা আমার ছেলের মতো। আমার ছেলের ব্যবহারে কিচ্ছু মনে করিস না, কেমন? কথাটা উনি এমনভাবে বললেন যে দীপ্তেন্দুর ওপর মনে মনে জমানো রাগটা হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে গেল। ফিরে আসার সময় রুটি মিসকে সাবধানে যেন থাকেন, প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো সময় মতো মনে করে যেন খান, আর এর সাথে আমার টেলিফোন নম্বর লিখে দিয়ে যে কোনো প্রয়োজনে যতই রাত বিরেত হোক না কেন অবশ্যই যেন যোগাযোগ করেন, এই অনুরোধ জানিয়ে বাড়ি ফিরতে উদ্যত হলাম। নিচে নেমে ব্যালকানিতে অপেক্ষারত রুটি মিসকে বললাম, চলি, রিনাকে বলুন এই গেটটা বন্ধ করে দিতে। এই বলে এগোচ্ছি, এমন সময় তিনি বললেন, সমু, সময় পেলে একটিবার এসে দেখে যাস বুড়িটা বেঁচে আছে না মারা গেছে। আমি মজা করে বললাম, বাচ্চা মরা সব চিত্রগুপ্তের খাতায় লেখা রয়েছে, সেখানে আমি কাটাকুটি করতে পারবো না, তবে গরম রুটি খেতে অবশ্যই ঢু মারব, এ কথা দিলাম। এই বলে দুজনেই হাসতে হাসতে সেদিন বিদায় নিয়েছিলাম। আজ ভোররাতে সেই মমতাময়ী মহিলা একাকিত্বের যন্ত্রণা সঙ্গে নিয়ে আমাদের ছেড়ে দূরে কোনো এক অচিনপুরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। জোরে জোরে পা চালিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেখি গেটের সামনে রিনা কাঁদছে। ভুলো, সন্তু, বাপিরাও এসে উপস্থিত। পাড়ার 2-4 বৃদ্ধ মর্নিং ওয়াক বন্ধ রেখে উপস্থিত হয়েছেন। রিনার উদ্দেশ্যে বললাম, এখন কাঁদার সময় নয় রে রিনা, নিজেকে সামলা। দিদিমণির ছেলে আর শ্যামনগরের ভাইকে খবর দিয়েছিস? চোখ মুছতে মুছতে রিনা বলল, দাদা তো ফোনই তুলছে না। মেজো মামার বাড়িতে ফোন করেছিলাম, ওনার ছেলে ফোন ধরে জানালো মামা এখন শয্যাশায়, তাই খবরটা ওনাকে জানানো হয়নি। এবার তাহলে কি করা যায়? আমার প্রশ্নের সরল জবাব ভুলও দিল। অপেক্ষা। ইতিমধ্যে পাড়ার বেনু ডাক্তার এসে দিদিমণিকে দেখে গেলেন। সন্তুকে পাঠালাম ডেথ সার্টিফিকেটটা ওনার কাছ থেকে লিখিয়ে আনতে। আমাদের অসহায়ভাবে প্রতীক্ষার মেয়াদ মিনিটের কাঁটা চেপে ঘন্টা অতিক্রম করে চলতেই লাগলো। বেলা 8:30 নাগাদ শেষমেশ দীপ্তেন্দুকে ফোনে পাওয়া গেল। সে প্রায় ধমকের সুরে রিনাকে জানালো ওরা না পৌঁছানো অবধি মায়ের দেহ যাতে স্পর্শ না করা হয়। এরই সাথে একটা হালকা সাবধান বাণী আমাদের উদ্দেশ্যে দিয়ে রাখলো যে দীপ্তেন্দু পৌঁছে মায়ের মৃত্যু স্বাভাবিক না অপমৃত্যু সেটা যাচাই করে তবে পারলৌকিক ক্রিয়া শুরু করবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হব হব করছে, এমন সময় সপরিবারে দীপ্তেন্দুর আগমন ঘটল। ও মা গো, এভাবে আমাদের একলা ফেলে কোথায় চলে গেলে মা গো? শাশুড়ির প্রয়াণে শোকাতুর কন্যা সমা প্রিয় পুত্র বধূটি এক প্রকার গোটা পাড়াকে তার আবির্ভাবের জানান দিতে চিৎকার করে মেকি কান্না কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করলেন। সদ্য মা হারানো ছেলে ট্যাক্সির ভাড়া মিটিয়ে সযত্নে ট্যাক্সির দরজা খুলে শাশুড়িকে সাবধানে নিচে নামাতে ব্যস্ত হয়েই রইল। আমরা এতগুলো লোক যে ভোর রাত থেকে দাঁড়িয়ে আছি তাদের উপেক্ষা করে তিনিও ভেতরে গেলেন। এতে অবাক হওয়ার মতো কিছুই নেই, তাই দীর্ঘশ্বাস ফেলে সব কিছু নীরবে দেখতে লাগলাম।
আমরা সবাই নীরব দর্শক হয়ে থাকলেও শুধু একজন কিন্তু ব্যতিক্রম হলেন। তিনি পাড়ার অতি বিখ্যাত মুখরা মহিলা ঝুনু পিসি। মুখ বাঁকিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি করে বললেন, বৌমাগিটার ঢং দেখে গা জ্বলে যায় বাপু। এখন খুব লোক দেখানো ম্যা ম্যা হচ্ছে। বলি, বুড়ি বেঁচে থাকতে কোথায় লুকিয়েছিলিস গা? হাড় নচ্ছার মেয়ে ছেলে, আর ছেলেটাও হয়েছে তেমনি মাঘ ভেরুয়া। বিয়ে করে বউয়ের পেটিকট হয়েই আনন্দে থাকলি? হবে না, যার মাঘ মোড়ল সে মিনসে গাড়ল। এরপর হয়তো আরও কিছু যোগ করতে যাচ্ছিলেন, কিন্তু এ পাড়ার সর্বজ্যেষ্ঠ নিতাই খুড়োকে এদিকে আসতে দেখে ঝুনু পিসি দমে গেলেন। মেলা বকেছিস ঝুনু, এবারে বাড়ি যা। নিতাই খুড়োর কথা শুনেই ঝুনু পিসি কেমন যেন শান্তবাদ্য খুকির মতো বাড়ি চলে গেলেন। দীপ্তেন্দু তার কিছু বড়লোক বন্ধুদের সাথে আলাপ আলোচনার পর সন্ধে 7টার সময় দেহ সৎকার পর্ব রতনবাবুর ঘাটে সারা হবে বলে জানালো। শ্মশান যাত্রী হিসেবে ওই বন্ধুরাই সঙ্গ দিল, পাড়ার কাউকেই শ্মশানে যেতে বারণ করল। এরপর শববাহী গাড়ি চেপে এতদিনকার জনপ্রিয় দিদিমণি, তিতলিদের রুটি মিশ, শ্রীমদ্ ভাগবত গীতা বুকে নিয়ে মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। আমরা ক্লাবের দোরগোড়ায় দাঁড়িয়ে সুলেখা দিদিমণির অন্তিম দর্শন সারলাম। দুহাত কপালে ঠেকে প্রণাম করে দিদিমণির উদ্দেশ্যে বললাম, দীপ্তেন্দুর ব্যবহারে আমরা কেউই দুঃখ পাইনি। শেষ যাত্রায় সঙ্গ দিতে আজ আমরা ব্যর্থ হলাম, আমাদের ক্ষমা করবেন দিদিমণি। অপমান বা অসম্মান কোথাও হয়তো একটু বাকি রয়ে গিয়েছিল, সেটা সুদে আসলে কপালে জুটল 2 দিন বাদে। ক্লাবের পক্ষ থেকে যেদিন দিদিমণিকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু মিলে দিদিমণির বাড়ি গিয়েছিলাম, যে চরম অপমানের শিকার সেদিন আমাদের হতে হয়েছিল তা ভাবলে এখনও গা শিউরে ওঠে। হলঘরে সাদা বেডশিট মোড়া চেয়ারের ওপরে দিদিমণির মালা জড়ানো অনেক দিনের চেনা সেই হাসি হাসি মুখের ফটো, নিচে মার্বেলের ফ্লোরে একটা মোমবাতি ধীরে ধীরে জ্বলে চলেছে। মিষ্টির প্যাকেটের 6 লাফ বিভিন্ন গন্ধের ধূপকাঠির ধোঁয়া মিলে মিশে গিয়ে একটা অদ্ভুত গন্ধের সৃষ্টি করেছে। ওনার পোষা বেড়ালগুলোকে দেখলাম না, বাড়ির নতুন গৃহকর্ত্রীর হয়তো বেড়াল পোষায় আপত্তি রয়েছে। পাড়ারই বয়স্ক কিছু চেনা মুখ ইতিউতি বসে নিজেদের মতো করে আলোচনায় ব্যস্ত। আমাদের দেখে দীপ্তেন্দু কিছুটা অস্বস্তিতে পড়ল বইকি, তবুও মেকি অভ্যর্থনা জানিয়ে বলল, আরে তোমরা যে, এসো এসো বসো, আমি আসছি। এ কথা বলে গিন্নিকে আমাদের আগমন বার্তা দিতে ভেতরের ঘরে গেল। কই গো, শুনছো? ওই ক্লাবের ওরা কজন এসেছে। বউকে আমাদের আসার খবরটা দিতেই দীপ্তেন্দুর বউ ওকে থামিয়ে দিয়ে আমাদের কানের পর্দা সরিয়ে বুক পর্যন্ত আঘাত হানতে সক্ষম এমন শক্তিশাল স্বরে বলে উঠল, জানি ও আর বলতে হবে না, জোর করে শ্রাদ্ধের নিমন্ত্রণ পেতে বাসি ফুলের মালা আর মিষ্টি নিয়ে এ ঘরে এসে খেয়ে দিয়েছে। যত সব হাড় হাওয়াতের দল। বসতে দাও, আমি ওনাদের গিলানোর ব্যবস্থা করছি। একটু থেমে কনফার্ম হয়ে নিল কথাগুলো আমাদের কানে সত্যি সত্যি পৌঁছেছে কিনা। তারপর স্বামীকে আদেশ দিল, তা ওদের চা দেব তো, নাকি বাংলার বোতল হাতে ধরিয়ে দিলেই হবে? দীপ্তেন্দুর বইয়ের বলা কথাগুলো আমার 2 কানের গহ্বরে যেন গরম শীষে ঢেলে চলে গেল। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে এই অপমানের কারণ খুঁজতে লাগলাম। উপস্থিত বৃদ্ধরা আমাদের দিকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে লাগলেন। অনাহুত, অসামাজিক এবং অকর্মণ্য এই আমরা, যারা ক্লাবের পক্ষ থেকে দিদিমণিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের যে সাহস দেখিয়েছি, তার পরিণতি আমাদের হাড়ে হাড়ে ভুগতে হলো। এতগুলো লোকের সামনে এভাবে অপমানিত হয়ে আমরা সবাই লজ্জায় রাগে বাক রুদ্ধ হয়ে আছি। সন্তু ভুলো বিষে সেই মুহূর্তেই উঠে বাইরে চলে গেল। আমার 2টো হাত কাঁপছে, পা দুটো অসাড় হয়ে আসছে। কোনো মতে মালাটা ফটো ফ্রেমে জড়িয়ে প্রণাম করে বললাম, আপনি চিন্তা করবেন না দিদিমণি, ওদের এই ব্যবহারে আমরা কেউই কিচ্ছুটি মনে করিনি। এরপর কাউকে কিছু না জানিয়েই বিদায় নিয়ে সেদিন কিভাবে যে বাড়ি অবধি পৌঁছেছি
সেটা আজও অজানা। এত সবের পরও একদিন সন্ধেবেলায় দীপ্তেন্দু শ্রাদ্ধের কার্ড সহ ক্লাবে এসে উপস্থিত হলো, আমাদের কয়েকজনকে দিদিমণির শ্রাদ্ধ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে। আমরা যথাযথ সম্মানের সাথে তাকে আপ্যায়ন করলাম। বলাই বাহুল্য, সেই ঘটনার পর আর পুলুবাবুর বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই বিভিন্ন ছুতোয় আমাদের উপস্থিত থাকতে না পারার অসহায়তা তার কাছে প্রকাশ করে মিথ্যে অনুশোচনা করলাম। খুব ভালো করেই জানি আমাদের এই কথা শুনে মনে মনে দীপ্তেন্দুও বেজায় খুশি হয়েছিল। এরপর শ্রাদ্ধের দুদিন আগেই ভুলোর বউ জয়া ফোন করে প্রথম আইডিয়াটা দেয়। সমু, তোরা কি কখনো ভেবে দেখেছিস দিদিমণির সেই ছোট ছোট ছাত্রছাত্রীদের এখন কি হবে? তোরা ইচ্ছে করলে কিন্তু এখন থেকে ক্লাবের ভেতরে দিদিমণির আদর্শকে বাঁচিয়ে রাখতে পারিস। সেটাই হবে আসল শ্রদ্ধাঞ্জলি। তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কর। ফটোয় ফুলমালা দিয়ে তো অনেক পূর্ণি করলি, এবারে না হয় আমার প্রস্তাবটা নিয়ে একটু ভেবে দেখলি? কথা দিলাম, এ ব্যাপারে আমিও তোদের পাশে এসে দাঁড়াবো। প্রথমে রাজি হইনি যদিও, কিন্তু পরে ঠিক করি জয়ার প্রস্তাবেই লুকিয়ে আছে সুলেখা দিদিমণির প্রতি আমাদের সবার শ্রদ্ধার ঘ। সেই মতো এ ব্যাপারে উদ্যোগ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়তেই কি করে যেন আর অনেকে আমাদের পাশে এসে দাঁড়ালো। সব দুশ্চিন্তা, সব প্রতিবন্ধকতা এক নিমেষেই উড়ে গেল। সাধ্যশান্তি পর্ব মিটে যাবার পর খবরটা পেলাম পুলুবাবু আর দিদিমণির একমাত্র কৃতি সন্তান ফিরে যাবার আগে পুলুবাবুর স্বপ্নের নীড়েরও সম্পূর্ণ সৎকার করে গিয়েছে। এখন শান্তিকুঞ্জকে মুছে ফেলে তার বুকের ওপর লোকনাথ কনস্ট্রাকশনের গীতাঞ্জলি আবাসনের সূচনাও হয়ে গিয়েছে। এইভাবে পুরনোকে ঝেড়ে ফেলে আমরা নতুনের সৃষ্টিতে মগ্ন হয়েছি। যৌথ পরিবার থেকে নিউক্লিয়াস, সেও ভেঙে আমি আর তুমি আর আমাদের সংসার। এখন তো শুধু আমার বিশ্ব, অর্থাৎ মা ওয়ার্ল্ড, মা রুলসের ট্রেন্ড চলছে। পোষায় তো থাকো, নইলে সটকে পড়ো ওই একলা চলো রেগোছের। স্কোয়ার ফুট মেপে যার ব্যাপ্তি, অর্থের নিরিখে যার সুখ বৈভব, এই জগতের আনন্দযজ্ঞে সামিল হয়ে আমরা এমন মেতে রয়েছি যে প্রতিদিন একটু একটু করে নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিয়ে চলেছি। ক্ষণিকের প্রাপ্তির আনন্দে মাতোয়ারা আমার আগামী গুটি গুটি পায়ে হামাগুড়ি দিয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। একগাল মিষ্টি হাসি দিয়ে যে হামি দিয়ে আমার কোলে খেলে বেড়ায়, যাকে তিল তিল করে তৈরি করছি, সে এখন থেকে একটু একটু করে তৈরি হচ্ছে একদিন আমাকে পুরোপুরি মুছে দিয়ে আমারই বুকের উপর ভর দিয়ে নিজের পায়ে দাঁড়াবে। সে কথা অবিশ্বাস্য মনে হলেও ঘোর বাস্তব। এ কথাটা ভুললে চলবে কি করে শুনি? আধুনিকতার নামে জীবনের এই পর্বে এসে শত সহস্র সুলেখা দিদিমণিরা প্রতিদিন অনেক অভিযোগ নিয়ে নিঃশব্দে চারপাশ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আগামীর কথা ভেবে দীপ্তেন্দুর দল ওদের আজটা মাটি করতে চায় না। নিঃসন্তান হবার যন্ত্রণায় কখনো কখনো হয়তো আমিও জ্বলি। তবে একথাও সত্যি যে দীপ্তেন্দুদের মতো সমাজে প্রতিষ্ঠিত কৃতি সন্তানদের দেখে আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত রাখার জন্য পরোক্ষে ভগবানকেই ধন্যবাদ জানাই। আজ 1 মাস হলো সুলেখা দিদিমণি চলে গেছেন। তার অনুপস্থিতি এখনো অনুভব হয় যদিও, তবে ওনার প্রচেষ্টাকে কিন্তু আমরা থামতে দিইনি। দিদিমণির দেখানো পথ ধরে ভুলোর বউ জয়া নিজের বাচ্চাদের সাথে তিতলি সহ সেই ছোট্ট বাচ্চাদেরও নিয়ম করে রোজ সন্ধেবেলায় ক্লাব ঘরে পড়ায়। সন্তু, বাপি, ভুলো আর আমি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি যাতে আগামীতে এই ট্রেডিশন চালিয়ে নিয়ে যেতে পারি। রিনার কথা মনে আছে? দিদিমণির বাড়ির সেই রিনা। বিনা পারিশ্রমিকে রিনা কাজের ফাঁকে রোজ নিয়ম করে এসে বাচ্চাদের খাবার তৈরি করে দিয়ে যায়। তিতলিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, নতুন দিদিমণিকে পছন্দ হয়েছে তো? ছোট্ট তিতলির চট জলদি জবাব, নতুন দিদিমণি না তো সোমু কাকা, ম্যামের নাম খোপা মিস। ভুলো আমার পাশেই দাঁড়িয়েছিল,
জয়ার নতুন নাম শুনে সেও হো হো করে হেসে উঠল। আজ খুব ইচ্ছে হলো আকাশের দিকে তাকিয়ে রুটি মিসকে প্রণাম করে জানাই যে জয়া আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিতলিদের কাছে খোপা মিস হতে পেরেছে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করে চলেছি যাতে করে সমাজে অতি আপনদের দ্বারা অবহেলিত শত সহস্র সুলেখা দিদিমণিদের সাহচর্য লাভ করতে পারি। আশীর্বাদ করবেন যাতে করে আমরাও আপনার চরণরেখা অনুসরণ করে আপনারই দেখানো পথে এগিয়ে যাবার ন্যূনতম যোগ্যতাটুকু অর্জন করতে সক্ষম হই।